ওকে, গত ক্লাসে অ্যাসুরেন্সের ফার্স্ট চ্যাপ্টারে আমরা 4.7 এর প্রফেশনাল সেপটিসিজম, প্রফেশনাল জাজমেন্ট এর ডেফিনেশন গুলো কমপ্লিট করছিলাম। তো আজকে আমরা এখান থেকে শুরু করব এবং এই চ্যাপ্টারটা শেষ করব। আশা রাখবো যে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অফকোর্স আমাকে সাথে সাথে ইনফর্ম করবেন, যাতে করে অনেক দূরে গিয়ে এটা শুনতে না হয় যে ভাই আমি তো আগের এই জিনিসটা বুঝিনি। ঠিক আছে, তাই চেষ্টা করবেন সাথে সাথে রেসপন্স করার। কোনো কিছু বুঝবেন না, কোনো সমস্যা নাই, সাথে সাথে জানিয়ে দিবেন যে ভাই এটা আমি বুঝি না। আমি কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আমরা কি সবাই কি রেসপন্স করবো নাকি চুপ করে বসে থাকবো? রেসপন্স করব। হ্যাঁ, করবো তো নাকি? অবশ্যই। আচ্ছা, দেখি আমরা তো ক্লাসে এত মানুষজনও কম, তার উপর যদি কথাবার্তা কম বলি তাহলে সত্যি আসলে ক্লাসের প্রতি মানে কোনো ইন্টারেস্ট থাকে না, সত্যি বলতেই থাকে না। তা আমরা কি রেসপন্স করবো সবাই? হ্যাঁ দাদা। জি দাদা। জি দাদা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। Professional skepticism need to be maintained throughout the audit to reduce the risk of overlooking unusual transaction. এটা কেন করা হয়? প্রফেশনাল সেপটিসিজম কেন দরকার? যাতে করে রিস্কটা কমে। কিসের রিস্ক কমে? অফ ওভারলুকিং আনইউজুয়াল ট্রানজাকশন। মানে অনেক সময় দেখা যায় অনেকগুলো আনইউজুয়াল ট্রানজাকশন নজর আন্দাজ বলে, মানে চোখে ফাঁকি দিয়ে চলে যায়, এইগুলো যেন না হয়। ওভার জেনারেলাইজিং হয় ড্রয়িং কনক্লুশন, অর্থাৎ কনক্লুশন ড্রয়িং করার সময় যেন উল্টাপাল্টা কিছু না হয়ে যায়। অর্থাৎ আমি যেন প্রপার ওপিনিয়ন যেন মানে জানাতে পারি যে প্রপার ওপিনিয়ন কি। অ্যান্ড ইউজিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাজাম্পশন, এবং দাদা ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড ভেঙে ভেঙে অ্যাজাম্পশন যাতে আসতেছে। সাউন্ড ভেঙে ভেঙে আসতেছে, কি বলে? তো হওয়ার কথা না। এখন ঠিক আছে? জি দাদা। সবাই কি ভাঙা ভাঙা সাউন্ড পাচ্ছিলেন? না ভাইয়া, ক্লিয়ার। সেমই তো লাগতেছে। আচ্ছা, ওকে, সেম লাগতেছে বলতে এখন কি ঠিক আছে না এখনো ভাঙা? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওকে, এটা বলুন। এবার হচ্ছে ইন ডিটারমাইনিং দ্য নেচার, টাইমিং অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য অডিট প্রসিজার, যাতে করে আমার অডিট প্রসিজারটা কিভাবে হবে, কতদিন যাবত হবে, কত সময় ধরে, কত দূর অবধি হবে, এগুলো আমরা ডিটারমাইন করতে পারি। অ্যান্ড ইভ্যালুয়েটিং দ্য রেজাল্ট অফ দ্যাম, এবং ওই অডিট প্রসিজারের মাধ্যমে আমি যেন একটা রেজাল্টে আসতে পারি, মানে ওপিনিয়নে আসা মানে হচ্ছে এখানে অডিট প্রসিজারের রেজাল্টে আসা। প্রফেশনাল skepticism is also necessary to critical assessment of audit evidence. এটা আরো কিছু ক্ষেত্র আছে যেখানে কিনা টু দা ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ, ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট মানে হচ্ছে কি, যেখানে আমি কোনো একটা কিছুকে অ্যাসেস করা একটু কঠিন, মানে মূল্যায়ন করা একটু কঠিন, যেটা কি ঠিক আছে নাকি নাই, ওই সকল জিনিসগুলোতেও প্রফেশনাল সেপটিসিজম কাজ করে। দিস ইনক্লুডস কোয়েশ্চেনিং কন্ট্রাডিক্টরি অডিট এভিডেন্স। এর মধ্যে কি রয়েছে? যেগুলোর মধ্যে অডিট এভিডেন্সে কোয়েশ্চেনিং কন্ট্রাডিক্টরি থাকতে পারে, and the reliability of the documents and responses from management and those shared with governance. তার মানে এখানে আমাকে প্রত্যেকটা জায়গাতেই যতদূর সম্ভব কোয়েশ্চেনিং মাইন্ড রাখতে হবে, যাতে করে আমি আমার এভিডেন্সের রিলায়েবিলিটিটাকে যাচাই করতে পারি। আইসা 200 also require the auditor to exercise professional judgment. আইসা 200 অনুসারে বলা হয়েছে টু এক্সারসাইজ প্রফেশনাল জাজমেন্ট ইউজ করা যাবে। জাজমেন্ট ইউজ করা মানে আমরা বলছিলাম যে জাজমেন্ট কখন ইউজ করা যায়? যখন আপনার ফ্লেক্সিবিলিটি আছে, যখন আপনার সেটা প্রিন্সিপাল বেসড হয়, তখন আপনি সেটাকে জাজমেন্ট ইউজ করতে পারেন। তো জাজমেন্ট এক্সারসাইজ করা যায় ইন প্ল্যানিং অ্যান্ড পারফর্মিং অ্যান অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অডিটকে প্ল্যান করা এবং পারফর্ম করার ক্ষেত্রে। প্রফেশনাল জাজমেন্ট ইজ রিকোয়ার্ড ইন দ্য ফলোইং এরিয়াস। তাহলে আমার প্রফেশনাল জাজমেন্ট গুলো দরকার হয় নিচের এগুলোতে। এগুলো কি কি? ম্যাটেরিয়ালিটি অ্যান্ড অডিট রিস্ক, nature, timing and extent of the audit procedure,
evaluation of whether sufficient appropriate audit evidence has been obtained, evaluation management judgments, যাতে করে ম্যানেজমেন্টের জাজমেন্টটাকে ইভ্যালুয়েট করা যায়, ম্যানেজমেন্ট কি করতেছে না করতেছে এগুলা, ইন অ্যাপ্লাইং অ্যাপ্লিকেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, অর্থাৎ প্রথমে তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজমেন্টই করে, এরপরে ম্যানেজমেন্টে ওই জিনিসটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটাকে আমরা জাজমেন্ট করি। ড্রয়িং কনক্লুশন বেসড অন দ্য অডিট এভিডেন্স অবটেন্ড, এবং সেই সাথে একটা কনক্লুশন ড্র করা যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে নাকি নাই, কিসের উপর ভিত্তি করে, অডিট এভিডেন্সের উপর ভিত্তি করে, যে অডিট এভিডেন্সটা পাইছে সেটার উপর ভিত্তি করে। Factor in professional skepticism. Professional skepticism is a subjective attitude. ওটা কেন? কি কারণ শর্টে বলবেন? কোনটাকে বলবো? কি এতক্ষণ যেটুকু আর কি পড়লেন, মানে আমি লাইন বাই লাইন যেটা বলছেন বুঝছি, কিন্তু শর্টে কি হলো জিনিসটা, এটা শর্টে মানে হচ্ছে যে প্রফেশনাল জাজমেন্ট কেন দরকার, এটাই। মানে আমরা প্রফেশনাল জাজমেন্ট কি কারণে আমরা ইউজ করব অডিটের ক্ষেত্রে, শর্টে হচ্ছে এটা। তো কি কারণে করব আমরা, যাতে করে ম্যাটেরিয়ালিটি থাকলে বা রিস্ক থাকলে সেটা কোথায় বের করতে পারি, নেচার টাইমিং এক্সটেন্ট বুঝতে পারি, তারপরে পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স আমার কাছে আছে কিনা এবং থাকলে এগুলো সঠিক কিনা এটা বুঝতে পারি। দেন হচ্ছে ম্যানেজমেন্টেও প্রফেশনাল জাজমেন্ট ইউজ করে আমি দেখবো যে ম্যানেজমেন্ট যে সকল ক্ষেত্রে জাজমেন্ট ইউজ করছে ওই জাজমেন্ট গুলো ঠিক আছে কিনা। দেন ম্যানেজমেন্ট জাজমেন্ট ইউজ করতে মিনস কি, ধরেন ম্যানেজমেন্ট কোথাও রিসিভেবলের আন্ডারে ব্যাড ডেট বাই রিকভারেবল ডেট এক্সপেন্স চার্জ করছে, সেটা তো আগে ম্যানেজমেন্ট করে, তাই না? এখন ধরেন 1 লাখ টাকা সেলস এর মধ্যে 1 লাখ টাকা ওই যে ইরিকভারেবল ডেট এক্সপেন্স চার্জ করে দিল, তো এটা কি ঠিক হইলো ম্যানেজমেন্টের? সে 1 টাকা যদি ইনকামে না থাকে, সব যদি ব্যাড ডেটে চার্জ হয়ে যায়, তো কিসের সেল করছে সে, তাই না? হ্যাঁ। তো এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট কতটুকু রাখা উচিত ছিল, দেন আবার কনক্লুশন ড্র করা, এন্ড অফ দ্য ডে আপনি যে যত এভিডেন্স পাইছেন অডিট থেকে সেখান থেকে কনক্লুশন ড্র করার ক্ষেত্রেও জাজমেন্ট কাজ করতেছে। তো এক কথায় আমরা বলতে গেলে আইসা 200-তে বলা হয়েছে যে প্রফেশনাল জাজমেন্ট নিচের এগুলোর জন্য দরকার হয়। আর এরপরে বলছে যে প্রফেশনাল জাজমেন্ট ইজ এ সাবজেক্টিভ অ্যাটিটিউড। সাবজেক্টিভ অ্যাটিটিউড কেন? এটার কোনো ধরা বাঁধা নিয়ম নাই, যেটা একদম এমনিই ইউটিউব, ঠিক আছে? এবার হচ্ছে যে ফ্যাক্টর ফ্যাসিলিটেট দ্য প্রফেশনাল সেপটিসিজম, কিছু বিষয় আছে যেটা কিনা প্রফেশনাল সেপটিসিজমকে ফ্যাসিলিটেট করে, মানে প্রফেশনাল সেপটিসিজমের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান। সেটা কি? ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য টিম। তো ধরেন আপনার প্রতিষ্ঠানের যে সকল বা আপনি যে টিমকে নিয়ে অডিট করতে যাবেন তাদের টিমের উপরও আপনার মানে আপনার মধ্যে প্রফেশনাল সেপটিসিজম আছে নাকি নাই এটা ডিপেন্ড করবে। তো যদি ধরেন কথার কথা ওরা যদি মোটামুটি টেকনিক্যাল স্কিল সম্বন্ধ হয়, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে, রিলেভেন্ট টেকনিক্যাল এন্ড অ্যানালিটিক্যাল স্কিল যদি তাদের থাকে তাহলে তারা প্রফেশনাল সেপটিসিজমটাকে ফলো করবে। আর তারা যদি আনাড়ি হয়, নিজেরা কিছু পারে না, ধরেন একটা কথার কথা, আপনি কোন একটা ফার্মের থেকে সিসি করতেছেন, আপনি একজন আর্টিকেলশিপ স্টুডেন্ট ওই ফার্মের, আপনাকে কোনো একটা ক্লায়েন্টে পাঠানো হয়েছে, ওই ক্লায়েন্টের ম্যানেজমেন্টে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, আপনি ঠিকমতো পড়ালেখা পারেন না। এখন আপনাকে যখন প্রফেশনাল সেপটিসিজম মানে কি, আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে মাথায় রাখতে হবে একটা কোশ্চেনিং মাইন্ড, এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে মানে whether there is a presence of fraud or material misstatement or misstatement something like that। এখন স্মুথ খাবো না, এখন কোথায় ছিলাম যেন? হ্যাঁ, তো আমাকে এটা মাথায় রাখতে হবে। এখন আমি যদি পড়ালেখা না জানি তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হবে না যে ওমা আমি তো নিজে কিছু জানি না, আমি কি তার ভুল ধরুন, তার মানে তার যা আছে সব ঠিক আছে ঠিক আছে, আমার মধ্যে কি প্রফেশনাল সেপটিসিজম কাজ করবো? না, করবো না। তো এখানে এই কারণে বলছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ অডিট টিম, এটা ডিপেন্ড করে ওই প্রফেশনাল সেপটিসিজমের ক্ষেত্রে থাকবে কি থাকবে না। মানে ওই তাদের যদি পড়ালেখা জানা লোকজন হয় তাহলে তাদের মধ্যে প্রফেশনাল সেপটিসিজম থাকবে, তারা খুঁতায় খুঁতায় জিনিস ভুল বের করার চেষ্টা করবে। আর তারা যদি নিজেই ঠিক মতো না জানে তাহলে তারা কিছু করবে না, তারা চুপচাপ থাকবে। এই এরপরে এখানে দেখেন ইন্ডিপেন্ডেন্স, কনফিডেন্স এন্ড পারসিস্টেন্স টু চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট। তারপর কনফিডেন্স এবং পারসিস্টেন্স দুইটাই থাকতে হবে। যে ম্যানেজমেন্টকে ধরেন আপনার মধ্যে, আপনি জানেন পড়ালেখা করা, কিন্তু আপনার মধ্যে একটু ভয় কাজ করে, আমি ঠিক আছে জানি কিন্তু তাও আমার কেন জানি কেমন কেমন লাগতেছে, আমি কেমনে কই যে আপনার এটা না হয় এটা হইতে পারে, এটা আমার মানে সবাই আসলে এটা বলতে পারে না, পারে? মানে সবাইকে এই জিনিসটা বলতে পারে? আপনি না। ধরেন কোনো কারণে তো আপনার স্যারও আপনার সামনে একটা 19-20 করে ফেলতে পারে, হইতেই পারে। এখন আপনি দেখতেছেন যে জিনিসটা ঠিকঠাক মতো হইতেছে না,
তো তাও আপনি দেখা গেছে ভয়ে, মানে ভয়ে এতটা কাজ করতেছে, ভাই আমি বুঝি স্যাররে কথা কোনো, থাক থাক কোনো দরকার নেই, তাই না? হ্যাঁ তো তার মানে একে তো হলো স্কিল নাই, তাই অনেকে বলে না তুই স্কিল থাকলেও তার মধ্যে ওপেননেস নাই, তার মধ্যে কনফিডেন্স নাই, তাও সে বলতে পারে না, চ্যালেঞ্জ করতে পারে না। তাহলে হচ্ছে রিলেভেন্ট টেকনিক্যাল এন্ড অ্যানালিটিক্যাল স্কিল, ওপেন মাইন্ডনেস, দ্য ক্যাপাসিটি টু নোটিস ফ্যাক্টস which are inconsistent and which are inconsistent with expectation, independence, confidence and persistence to challenge management, and to follow things through, knowledge of ক্লায়েন্ট এন্ড ইন্ডাস্ট্রি। আপনি যদি ওই ক্লায়েন্ট বা ইন্ডাস্ট্রি সম্পর্কে নলেজে না থাকে, তাহলে আপনি প্রফেশনাল সেফটিজম রাখতে পারবেন না, আপনার মধ্যে এটা কাজ করবে না। আপনার আগে নিজে জানতে হবে যে এটার মধ্যে কি কি আছে। প্রভিশন অফ ট্রেনিং, রিলেভেন্স টু দ্য টাইপ অফ এঙ্গেজমেন্ট। মানে অর্থাৎ আপনাকে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং থাকতে হবে ওই এঙ্গেজমেন্টের জন্য, মানে ওই এঙ্গেজমেন্টকে হ্যান্ডেল বা ডিল করার জন্য। রিভিউ প্রসিজার উইদিন দ্য অডিট টিম অ্যান্ড দ্য প্রেজেন্স অফ এক্সটার্নাল রিভিউ, রিভিউ প্রসিজার উইদিন দ্য অডিট টিম and the presence of external review. Partners and managers actively leading the audit team. পার্টনার এবং ম্যানেজার যারা কিনা অডিট টিমকে অ্যাক্টিভলি লিড করে। বিইং অ্যাক্সেসিবল টু আদার স্টাফ ডিউরিং দ্য অডিট। দাদা, বলেন প্রেজেন্স অফ এক্সটার্নাল রিভিউ এটা দ্বারা কি বোঝাইলো? কোনটা? প্রেজেন্স অফ এক্সটার্নাল রিভিউ যেটা দাগাইছেন তার উপরেটা লাস্ট পোরশন। আচ্ছা, প্রেজেন্স অফ এক্সটার্নাল রিভিউ এটা মানে হচ্ছে আপনি ধরেন অডিট করতে গেছেন, অডিট করতে যাওয়ার পরে আপনি যখন কোনো একটা কিছুকে চেক করছেন, ওইটাও যে ঠিকঠাক মতো আছে এটার কি গ্যারান্টি আছে, তাই না? তো এখন এই কারণে আপনি কি করতে পারেন, আরেকজন রে দিয়া আপনার ওই কাজটা চেক করাইতে পারেন। এটাই হচ্ছে প্রেজেন্স অফ এক্সটার্নাল রিভিউ, বুঝছেন? অনেক সময় একটা প্রতিষ্ঠানে ইথিক্স পার্টনারে, মানে আলাদা করে একজন পার্টনার থাকে যাকে ইথিক্স পার্টনার বলে। ইথিক্স পার্টনারে কি করে, ওই রিভিউটা করে থাকে। যে ধরেন আমি যখন আমার কাজের কোনো ভুল দেখতে পাই না, এটাকে সেলফ রিভিউ থ্রেড বলে। এটাই কি বলে? সেলফ রিভিউ থ্রেড বলে। ধরেন আমি কোনো একটা কাজ করছি, আমার নিজের কাছে আমার নিজের কাজের ভুল বের হবে না, মনে হবে যে না সবই তো ঠিক আছে, সবই তো ঠিক আছে, কিন্তু আসলে ভিতরে কোনো না কোনো প্রবলেম জমে আছে। সো এই জিনিসটাকে ঠিক করার জন্য দরকার। এই কালচার উইদিন দ্য অডিট ফার্ম হুইচ এনকম্পাস দ্য ইম্পর্টেন্স অফ সেফটিসিজম। আমার একটা কালচার, অডিট ফার্মের মধ্যে একটা কালচার যেটা কিনা এমফাসিস করে দ্য ইম্পর্টেন্স অফ, আচ্ছা আগেরটা বুঝছেন, প্রেজেন্স অফ এক্সটার্নাল রিভিউ। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ওকে, এরপর হচ্ছে হুইচ এমফাসিস দ্য ইম্পর্টেন্স অফ, না না দিন না, and of making difficult audit judgment. The embedding of skepticism within the firm's training and competency framework used for evaluating and rewarding performance. এবার আপনার ভেতরকার যেই প্রফেশনাল সেপটিসিজমটা আছে, যেটা কিনা জাগ্রত হয় ফার্ম ট্রেনিং এবং কম্পিটেন্সি ফ্রেমওয়ার্কের সময়, সেই সাথে আপনার প্রতিষ্ঠানের, এটা নট অনলি যে আপনার ভিতরে বাট হচ্ছে আপনার প্রতিষ্ঠানের, দেখা গেছে অনেক, ধরুন আমি যদি বলি যে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ কনফিডেন্স ওয়ালা স্টুডেন্ট মানে পরিবেশ হচ্ছে কেপিএমজিতে। কারণ তারা তাদের স্টুডেন্টদেরকে এমন ভাবে ট্রেন আপ করায়, মানে বোঝানোর জন্য যে তাদের আগে যারা আছে তারা কিছুই না। অর্থাৎ আপনার সামনে যদি অন্য কোনো ফার্মের কেউ বসে থাকে বা যাই হোক না কেন, সে কিছুই না, মানে আপনার মধ্যে এত কিছু আছে, এটা আপনার মনের মধ্যে ওইভাবে করে পুশ করানো হয়। তা আপনার কনফিডেন্স এই লেভেলে জেনারেট করাই দেওয়া হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হয়, মানে তারা যখন বাইরে কোথাও ডিল করতে যায় তাদের ভাবই অন্যরকম থাকে, বুঝতে পারছেন? তো এটা ফার্মের মাধ্যমে ক্রিয়েট হয়। তো এখানে এটাই বোঝানো হচ্ছে আর কি।
এবার আসুন ফ্যাক্টর হিন্ডারসন অফ প্রফেশনাল সেপ্টিসিজম। এখানে কিছু বিষয় আছে যেগুলা ক্যারেক্টারিস্টিক্স অফ অডিট টিম ইনক্লুডিং ল্যাক অফ, মানে যখন কম জায়গাতে প্রফেশনাল সেপ্টিসিজমটা গ্যাপ থাকে ওইটা বলা হচ্ছে। আগেরটাতে বলা হয়েছিল কোনগুলা প্রফেশনাল সেপ্টিসিজমকে ইম্প্যাক্ট করে বা ফ্যাসিলিটেটিভ করে, অর্থাৎ সামনের দিকে এগিয়ে নেয়, অর্থাৎ প্রফেশনাল সেপ্টিসিজমকে আরো বাড়াই দেয়। আর এখন যেটার কথা বলা হয়েছে এগুলো হচ্ছে যে কোনটা প্রফেশনাল সেপ্টিসিজমকে কমাই ফেলে। তাহলে এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অডিট টিম ইনক্লুডিং ল্যাক অফ রিলেভেন্ট টেকনিক্যাল, মানে যদি ল্যাকিংস থাকে, এক্সেসিভ ট্রাস্ট ইন দ্য ক্লায়েন্ট যদি থাকে, তারপর হচ্ছে টাইমিডিটি অ্যান্ড ল্যাক অফ অ্যাসার্টিভনেস, অর্থাৎ ল্যাক অফ অ্যাসার্টিভনেস মানে কোনো কিছু না বলার মানে প্রবণতাটা হচ্ছে ল্যাক অফ অ্যাসার্টিভনেস। মানে সে সহজে কথা বলতে পারে না, চুপচাপ থাকে, বোমা মারলে আওয়াজ বাইরে না। ল্যাক অফ সাফিসিয়েন্ট অডিট এক্সপেরিয়েন্স ফর দ্য টাস্ক অ্যালোকেটেড, অর্থাৎ তারা যে কাজ দিছে সেই কাজের আলোকে তার পর্যাপ্ত পরিমাণ সাফিসিয়েন্ট অডিট এক্সপিরিয়েন্স নাই। A checklist approach to audit procedure in place of a more fundamental interest and understanding. ওকে, মানে যদি এক্স্যাক্টলি পুরো চেকলিস্ট বেস যদি থাকে যে মানে এই জিনিসগুলো আছে এইটা এইটা, এখন আপনি যখন কোনো কারণে কোনো একটা জায়গায় গেছেন সেখানে কি সবসময় আপনার চেক লিস্ট অনুসারে হবে? মানে আপনি চিন্তা করে আসছেন যে আপনি আজকে রাস্তায় গেছেন এটা 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 হবে, এটাই কি হবে নাকি? এটা তো নাও হইতে পারে, তাই না? মানে আপনার চিন্তা ভাবনার উপরেই তো আপনার ক্লায়েন্টের সকল কাজ ডিপেন্ড করতেছে না। ক্লায়েন্টে নতুন নতুন অনেক কিছু পাইতে পারেন, তো এখন আপনি যখন চেক লিস্ট বেস যাবেন তখন আপনার চিন্তা ভাবনা ওই চেক লিস্টের মধ্যে থাকবো, এর বাইরে আপনি চিন্তা করতে পারবেন না। A major focus of many auditees দাদা এখানে একটা on, কোশ্চেন ছিল দাদা, তাহলে বলেন। দাদা ক্লায়েন্টের ভিজিটের সময় কোন মাইন্ডসেট হিসাবে যাওয়া উচিত? আবার বলেন, প্রশ্ন শোনা হয় না, আবার বলেন। ক্লায়েন্ট ভিজিটের সময় চেকলিস্ট বাদে আরো কি কি বিষয়ে হচ্ছে এলো আপনার হচ্ছে এলো মাথার ভিতর নিয়ে যে ভিজিট করা উচিত? আচ্ছা, আপনি প্রথমত কোনো একটা ক্লায়েন্টে গেলে সবার আগে হচ্ছে আপনাকে ওই ইন্ডাস্ট্রি নিয়ে বোঝা উচিত। এর পরবর্তীতে হচ্ছে কি আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি মানে চেক লিস্ট নেওয়া ভালো বা চেক লিস্ট ডিপেন্ডেন্ট হওয়া ভালো না। মানে ধরেন আপনি চিন্তা করতে পারেন যে একটা ক্লায়েন্টে গেলে এই এই জিনিসপত্রগুলো আপনি ফেস করতে পারেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনার এগুলাই করবেন আর করবেন না, বিষয়টা এমন না। এখন যদি আপনি চেকলিস্ট বেসড হয়ে যান মানে একদম পুরোপুরি এগুলোর উপরে হন, তাহলে নতুন অনেক সমস্যা থাকলে এটা আপনার চোখেই পড়বে না, আপনার মাথায় আসবে না যে এর বাইরেও কিছু থাকতে পারে, আপনি গিয়ে শুধু এগুলা খুঁজবেন। বুঝছেন? ধরেন আপনি এ থেকে জেড পর্যন্ত, এ থেকে ধরেন জে পর্যন্ত তোলা আছে, আপনি অডিটে গিয়ে খুলবেন এ আছে কিনা দেখি, তো এ কই আছে কই আছে, বি কই আছে, তাই পি, ওই যে পি কিউ আর এক্স ওয়াই জেড এইসব যদি থেকে থাকে আপনি ওই এ থেকে যে এই খুঁজতেছেন, আপনি এর বাইরে খুঁজতেছেন না। সো আপনাকে প্রথমত হচ্ছে ইন্ডাস্ট্রি সম্পর্কে জ্ঞান থাকতে হবে যে কোনো একটা ক্লায়েন্টে যাওয়ার আগে। এর পরবর্তীতে প্রিভিয়াস ইয়ারের যদি অডিট ফাইল থেকে থাকে ওইগুলা চেক করতে হবে, যদি না থাকে তাহলে তো আপনি যদি প্রথমবার যাচ্ছেন হয়তো প্রথমবার যাচ্ছেন প্রিভিয়াস ইয়ার অডিট ফাইল নাই, তখন আশেপাশে যে সকল ব্যক্তিবর্গরা এগুলা সম্পর্কে জানে তাদের সাথে জানতে হবে, গুগল করতে হবে, নিউজ পেপার দেখতে হবে এটা সম্পর্কিত। এর পরবর্তীতে প্রিভিয়াস ইয়ারের যারা অডিট করছে তাদের অডিট ওপিনিয়ন বা রিপোর্ট দেখতে হবে, তারা কি কি দিয়ে গেছে ফাইন্ডিংস, এগুলো আপনি আগে থেকে দেখলে অনেক কিছু আগে থেকে খুঁজে বের করতে পারবেন। আপনি যদি তাদেরটা না দেখেন তাহলে বুঝবেন না, আপনি যখন আগের বার যেটা করছে ওইটা দেখলে অনেকাংশে আপনার অডিটটা ইজি হয়ে যাবে, মানে এত বেশি কঠিন থাকবে না আপনার জন্য। কিন্তু তাই এই ক্ষেত্রে আমাকে সবসময় কি করতে হবে, সিরিয়ালে একটার পর একটা করতে হবে। আপনি ধরেই অডিটে গেছেন আর মানে ওই যে আমরা অনেকে কি করি ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট ধরে হ্যাঁ হ্যাঁ এটা দাও এটা দাও সেটা দাও এরকম করলে হবে না, আগে পুরাটা দেখতে হবে। তারপর সে ক্লায়েন্টে কোন কোন রুলস এন্ড রেগুলেশন গুলো পালন করার কথা, আইএস/আইফআরএস কোনগুলো পালন করার কথা, এগুলা আগে থেকে আইডেন্টিফাই করে ওই আইএস/আইফআরএস গুলাকে পড়তে হবে। ধরেন আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যেগুলো আপনি ফলো করেন ওইগুলা নোটস এর মধ্যে দিয়ে দেওয়া আছে যে এই প্রতিষ্ঠান এই আইএস/আইফআরএস গুলা ফলো করে, তো ওইগুলা এখানে সে ফলো করে লিখে রেখেছে কিন্তু আসলে হয়তো করেও না। এখন এটা লিখে রেখেছে আপনি তো বুঝতে হবে না যে এটা করছে নাকি করে নাই,
তো এখন প্রত্যেকটা যেগুলোর কথা ওরা মেনশন করে গেছে ওইগুলা আইএসআইএফআরএস গুলা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখতে হবে যে এরা যে উপরে লিখছে করে আসলে ভিতরে করে কিনা। এভাবে করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে হবে, তাহলে প্রফেশনাল সেফটিসিজম কাজ করবে, আদারওয়াইজ করবে না, বুঝছেন? ওকে দাদা, থ্যাংক ইউ দাদা। এরপরে হচ্ছে কোথায়, হ্যালো, এখন আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস নিচ্ছি, তো ক্লাসে ঢুকেন, ক্লাসের পরে অ্যাড করতেছি। হুম। এরপরে আসেন কোথায়, বুক কিপিং রিক্যাপ। A major focus of many audits is on how reliable bookkeeping process is. তাইলে এখানে বুককিপিং মানে কি? বুককিপিং মানে হচ্ছে যে আপনি যা জিনিসপত্র হিসাবের অন্তর্ভুক্ত হয়েছে এগুলাকে ঠিকঠাক মতো হিসাবভুক্ত করছেন, মানে ওই প্রতিষ্ঠান হিসাবভুক্ত করছে আপনার ক্লায়েন্ট। দাদা এটা কি বলা চলে হচ্ছে ক্লায়েন্টের ডে টু ডে অ্যাক্টিভিটি বুঝিনি। এটা হচ্ছে ক্লায়েন্টের ডে টু ডে অ্যাক্টিভিটি যে বুকের মাধ্যমে এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ, মানে বুককিপিং মানে হচ্ছে ডাটা রেকর্ড করা আর কি, ঠিক আছে, ইনফরমেশন গুলারে রেকর্ড করা। ক্লিয়ার? ক্লিয়ার দাদা। মানে আপনার খরচ হয়েছে লিপিবদ্ধ করছেন, ইনকাম হয়েছে লিপিবদ্ধ করছেন, এগুলাই। Every auditor entity must record its financial information under a manual system. It would do this first in the books of original entry. আর বুকস অফ অরিজিনাল এন্ট্রি হচ্ছে 6টা। কয়টা? 6টা। তো জার্নাল ইজ ওয়ান অফ দ্যাম। আমরা যদি অ্যাকাউন্টিং এর মধ্যে একটা কথা বলছিলাম যে রেকর্ডিং মানে জার্নাল, অ্যাকচুয়ালি রেকর্ডিং মানে জার্নাল না, রেকর্ডিং মানে হচ্ছে ধরেন বুকস অফ অরিজিনাল এন্ট্রি। বুকস অফ অরিজিনাল এন্ট্রিতে ঢুকাইলে এটারই বলে যে রেকর্ডিং করা। তো জার্নাল ও বুকস অফ অরিজিনাল এন্ট্রির মধ্যে একটা, ঠিক আছে। এবার বুকস অফ অরিজিনাল এন্ট্রি 6টার কথা আমরা কইছি, কোন 6টা? সেলস ডে বুক, ওইখানে হচ্ছে যে আমি আগে 6টার নাম আমি বলে নিই। সেলস ডে বুক, পারচেস ডে বুক, পেটি ক্যাশ বুক, পেরোল, জার্নাল, এই 6টা। আবার বলতেছি, সেলস ডে বুক, পারচেস ডে বুক, পেটি ক্যাশ বুক, পেরোল, জার্নাল। কোনটাতে কি হয় এটা বলতেছি। সেলস ডে বুকে হচ্ছে ধারে পণ্য ক্রয়, দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে ধারে আর একটা হচ্ছে পণ্য, সম্পত্তি না কিন্তু, ধারে পণ্য। হ্যাঁ, আর এটা হচ্ছে বিক্রয়, ক্রয় না, বিক্রয়, সরি। ধারে পণ্য বিক্রয় হইলে সেটা সেলস ডে বুকে। তার পরবর্তীতে হচ্ছে পারচেস ডে বুকে কি, ধারে পণ্য ক্রয় হইলে পারচেস ডে বুকে। ক্যাশ বুকে কি, নগদে যে কোনো কিছু হইলে সেটাই ক্যাশ বুকে। যদি সেটা একদমই ছোটখাটো পরিমাণের হয় তখন সেক্ষেত্রে এটা হচ্ছে পেটি ক্যাশ বুকে। পেরোল হচ্ছে বেতন ভাতা সংক্রান্ত বিষয়বস্তুগুলো হচ্ছে পেরোলে। আর এই যে 5টা ছাড়া, এই 5টার কথা আমি যে বলছি, এই 5টা বাইরে আর যত কিছু আছে সবকিছু হচ্ছে জার্নালে যাবে। এখন আমি যদি জিজ্ঞেস করি যে নগদে পণ্য ক্রয়, সেটা কোথায় যাবে? ক্যাশ বুকে। আমি যদি জিজ্ঞেস করি যে নগদে পণ্য বিক্রয়, তাহলে কোথায় যাবে? জার্নালে। না না, ক্যাশ বুকে। নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য ক্রয় দুইটাই ক্যাশ বুকে যাবে। আচ্ছা, আমি যদি বলি যে ধারে সম্পত্তি ক্রয়, কোথায় যাবে? জার্নালে। ধারে সম্পত্তি ক্রয় বলছি, সম্পত্তি বলছি, তাই না? জার্নালে। জার্নালে যাবে। হ্যাঁ, ক্লিয়ার তো না? এবার বুঝছেন তো? হ্যাঁ। ওকে। কোথায় ছিলাম? হ্যাঁ, এরপরে এবার এগুলো আমরা বলছি ডান, এখানে দরকার নাই। ডাটা would then be transferred from these books of originality into both the nominal ledger account using double entry system. Under a computerized system. তো এতক্ষণ গেছে ম্যানুয়ালের ঘটনা, এবার আসেন কম্পিউটারাইজ সিস্টেমে কি হইব? Entries are made directly into the ledger system. Entries গুলা সরাসরি ledger সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়। This means that when an entry
is made into the receivable or payable ledger. আচ্ছা এখানে এটা দেখানোর দরকার নাই, মানে এখানে কথা হচ্ছে যে যখনই কোনো এন্ট্রি করা হয় তখন সেটা সাথে সাথে সব জায়গায় হিট করে ফেলা, আমাকে ম্যানুয়ালি একটা একটা করে বসাইতে হয় না, এখানে এটা বলা হচ্ছে আর কি কম্পিউটারাইজ সিস্টেমে। এবার আসেন দা ফলোইং ডায়াগ্রাম, যেটা কিনা জেনারেল ওভারভিউ বোঝায় কোন একটা প্রসেসের, বা প্রসেসের বলতে এটা মানে হচ্ছে আমাদের কম্পিউটারাইজ প্রসেসের। সেটা কি, প্রথমে ট্রানজেকশন হয়, সেটা ডিরেক্ট সরাসরি নমিনাল লেজারে এন্ট্রি পড়ে যায়, সেখান থেকে ট্রায়াল ব্যালেন্স হয়ে যায়, সেখান থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি হয়ে যায়। এটা কোন পদ্ধতিতে? কম্পিউটারাইজড। কম্পিউটারাইজ পদ্ধতিতে। এবার আসেন সাস্টেনেবিলিটি, ইন্ট্রোডাকশন টু সাস্টেনেবিলিটি এন্ড অ্যাসুরেন্স। চলে আসছে আমাদের সেই পুরনো ঘাসা পিঠা জিনিস। দাদা হুম, এই যে ফ্লো চার্টটা ছিল এটা তো ম্যানুয়াল, এটা জাস্ট ডিরেক্ট প্রথমে ট্রানজাকশনটা এন্ট্রি করে এন্ড পরবর্তীতে এগুলো অটোমেটিক্যালি ফাইনাল জায়গায় যা হিট করে, তাই না? হ্যাঁ। ওকে। সাস্টেনেবিলিটি ইম্প্যাক্ট রিস্ক ম্যানেজমেন্ট, সাস্টেনেবিলিটি রিস্ক ম্যানেজমেন্টকে ইম্প্যাক্ট করে, অ্যাসুরেন্স গভর্নেন্স এন্ড রিলেটেড মেট্রিক্স এন্ড টার্গেটস। আচ্ছা এখানে পুরোটা একসাথে হবে। ইম্প্যাক্টস করে কোথায়? রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাসুরেন্স, গভর্নেন্স এন্ড রিলেটেড মেট্রিক্স এন্ড টার্গেটস কে। এরপর হচ্ছে ইউইল, এও তো দরকার নাই। আচ্ছা ইএসজি, এটা আমরা বলছিলাম যে এনভায়রনমেন্টাল সোশ্যাল গভর্নেন্স, এটা হচ্ছে সাস্টেনেবিলিটি মেজারমেন্টের একটা কি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া। এবার ইনক্লুডিং দ্য লঞ্চ টু ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড বোর্ড বা আইএসও। ওকে, সাস্টেনেবিলিটি মানে কি? পুরাতনকে ঠিক রাখা, মানে পুরাতনকে যতটুকু সম্ভব ইউটিলাইজ করা, পুরাতনকে না মানে প্রেজেন্টকে যতটুকু সম্ভব ইউটিলাইজ করা, ভবিষ্যৎকে কম্প্রোমাইজ না করে। তো তার মানে হচ্ছে মিটিং দ্য নিডস অফ প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেয়ার ওন নিডস। দাদা এটা একটু আবার একটু বলে ভালো হয়, ওভারভিউ আর ডেফিনিশনটা। কোনটার? সাস্টেনেবিলিটির ডেফিনিশন? হ্যাঁ, এটা মানে এটা হচ্ছে যে মানে আমি আমার বর্তমানকে ঠিক রাখবো ভবিষ্যৎকে ধ্বংস না করে। মানে হচ্ছে ধরেন আমরা, এটা সব জায়গায় হইতে পারে, এটা হইতে পারে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে, এটা হইতে পারে আমার বিজনেসের ক্ষেত্রে, এটা হইতে পারে একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এটা হইতে পারে পৃথিবীর ক্ষেত্রে। তো ধরেন আমি যদি প্রথমে আমার বিজনেস বলতে আমরা যদি কোচিং দিয়ে বুঝাই, তো সাস্টেনেবিলিটি মানে কি? ধরেন আমি যদি বলি যে নোবেল প্রফেশনাল একাডেমিতে যারা পড়লেই পাস, এই কথা যদি বলি, তাহলে কি হইতে পারে? ধরেন সবাই এসে ধুম পড়ে মানে পড়তে চলে আসবে, কেমন? কিন্তু সবাই তো পাস করবে না, আমি বলছি পড়লেই পাস, যদি আমি এটা বলি আর কি। তো তো তাহলে এখানে স্টুডেন্টের সংখ্যা প্রাথমিকভাবে বেশি আসবে, প্রফিট প্রাথমিকভাবে বেশি আসবে, কিন্তু একটা সময় পরে দেখা যাবে এখানে স্টুডেন্টই নাই। এমন হইতে পারে, তাই না? কারণ সবাই দেখবে যে ওমা বলছে পড়লেই পাস, কই পড়লেই তো এরা পাস করে না, পড়া তো নিজেরে পড়তে হবে, তাই না? এখানে পড়লেই তো আর পাস হবে না। তো আমি কি করতেছি, এটা না বলে আমি বললাম যে এখানে যা 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 পড়ানো হয় এগুলা যদি ভালো করে পড়েন, এর বাইরে আর একটুও পড়তে হবে না, অতটুকু পড়লেই বাই দ্য গ্রেস অফ অলমাইটি আপনি পাস করবেন। তবে আপনাকে সময় দিয়ে পড়তে হবে, শুধু আমি পড়াইছি তাহলে হবে না, আপনাকে একটু সময় দিয়ে পড়তে হবে। কিংবা কেউ কেউ হয়তোবা যদি একটু ব্রিলিয়ান্ট হন, শুধু ক্লাসে অ্যাক্টিভ থাকলে পাস করে ফেলতে পারবেন। এমন অনেক স্টুডেন্ট আছে তাদের পড়ার টাইম ছিল না, বিভিন্ন জব হোল্ডার ছিল, তারা এখানে এসে শুধু ক্লাস করে পাস করছে, বিশেষত থিওরিক্যাল সাবজেক্ট গুলাতে। তো এখন এই যে এই কথাটা বলার মাধ্যমে পড়ানোতে কি হচ্ছে, স্টুডেন্ট সংখ্যা একটু কম থাকলেও এটা সাস্টেনেবল হচ্ছে, মানে স্টুডেন্ট আরো আসতেছে, সামনে আরো আমরা স্টুডেন্ট পাবো, এইভাবে করে থাকবে। কিন্তু যদি আমরা এটা না করে আমরা বলতাম যে হ্যাঁ পড়লেই পাস, তাহলে সবাই এসে এক ব্যাচে ধুমাধুম ঢুকতো অনেক বেশি। তো তাইতে কি হইতো, ওই ব্যাচে অনেক পরিমাণ রেভিনিউ জেনারেট হইতো, ঠিক আছে, কিন্তু ফিউচারে ওইখানে আর কোনো স্টুডেন্ট থাকতো না। তো ফলশ্রুতিতে ফিউচারকে কম্প্রোমাইজ করা হইতো, তাই না? কম্প্রোমাইজ করা মানে কি? ফিউচার থেকে আমি কোনো একটা কিছু পাবো, সেটাকে ড্যামেজ করে দেয়া মানে হচ্ছে ফিউচারকে কম্প্রোমাইজ করা। বুঝছেন? জি। হুম।
এটাই বলছে যে মিটিং দ্য নিড অফ প্রেজেন্ট। আবার একইভাবে আপনি ধরেন এই যে ধরেন কেজিএফ মুভি দিয়ে বুঝাই, তো সেখানে 9টা মাইন আছে। রকি ভাই কি করছে, সে চিন্তা করছে যে আমি একবারে যত স্বর্ণ আছে সব তুলে ফেলবো। তো তার মানে কি করতেছে, সে প্রেজেন্টে পুরা তাড়াতাড়ি করতে চাইছে কিন্তু ফিউচার কম্প্রোমাইজ করছে। আবার একইভাবে আপনি যদি বলেন যে পুরা পৃথিবী, মানে আপনাকে পৃথিবীতে কি বলা হয়েছে, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, তো তো একটা সময় লাগে। এখন আপনি যদি দ্রুত কোনো একটা কিছু ফলাইতে চান, তাহলে আপনি কি করতেছেন, রাসায়নিক সার, কীটনাশক সার এগুলো ইউজ করতেছেন। ফলশ্রুতিতে কি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে না, ফলে পরিবেশের জন্য বা পৃথিবীর জন্য ক্ষতি সাধন হচ্ছে না, হচ্ছে। এই কারণে মানুষজন কি করতে বলছে যে ইউরিয়া সার বা বিভিন্ন ধরনের রাসায়নিক সার ইউজ না করে জৈব সার ইউজ করতে বলা হয়েছে। কেন? যাতে করে সাস্টেনেবিলিটিতে ইম্প্যাক্ট না পড়ে। বুঝছেন এবার? Yeah. হ্যাঁ। এবার হচ্ছে সাস্টেনেবিলিটি আরো ক্লিয়ার। এবার আসেন এখানে বলছে এনভায়রনমেন্ট সোশ্যাল গভর্নেন্স ইস্যু ডিরাইভ ফ্রম ইনক্রিজিং পলিটিক্যাল পলিটিক্যাল অ্যান্ড স্টেক হোল্ডার কনসার্ন। তার মানে পলিটিক্যাল দিক থেকে অথবা স্টেক হোল্ডারদের দিক থেকে এগুলো আসতে পারে। তো এনভায়রনমেন্টাল গুলা, সোশ্যাল এবং গভর্নেন্স। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশগত জিনিসপত্র গুলা, সোশ্যাল থেকে আসতে পারে, স্টেক হোল্ডার থেকে মানে হচ্ছে এনভায়রনমেন্টের দিয়ে ধরেন পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে, এগুলা তো কারো না কারো কারণেই হচ্ছে। সোশ্যাল, এটাও স্টেক হোল্ডারদের কারণেই হচ্ছে। গভর্নেন্স, এটা পলিটিক্যালদের কথা বোঝানো হচ্ছে। তো তার মানে এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস পলিটিক্যাল এবং স্টেক হোল্ডারদের কনসার্নের কারণে হয়ে থাকে বা এগুলার উপর ইফেক্ট পড়ে। এবার হচ্ছে সাস্টেনেবিলিটি ইম্প্যাক্ট অ্যাক্রস অল মডিউলস। আচ্ছা এখানে দেখেন সাস্টেনেবিলিটি ইম্প্যাক্ট 4 এরিয়াস, ফলোইং 4 এরিয়াস। ইম্প্যাক্ট ফলোইং 4 কি কি? রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাসুরেন্স, গভর্নেন্স, সাস্টেনেবিলিটি মেট্রিক্স এন্ড টার্গেটস। মেট্রিক্স এন্ড টার্গেটস মানে হচ্ছে যেটার মাধ্যমে আপনি সাস্টেনেবিলিটি আছে নাকি নাই এটাকে বুঝতে পারেন, এটা হচ্ছে মেট্রিক্স। এরপরে কি দেখা যাচ্ছে, ম্যাট্রিক্স থেকে যে মেজারমেন্ট টুলস এরকম কোনো কিছু? মেজারমেন্ট টুলস এর মতো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এরপরে হচ্ছে কি, the accountancy and assurance profession has a particular interest in the topic of risk. দাঁড়ান এটা কই গেল, accountancy and assurance, হ্যাঁ পাইছি। Accountancy and assurance profession has a particular interest in the topic of risk. Notably, আচ্ছা এটার আর দরকার নেই। না দরকার আছে। The identification, measurement and management of business and financial risk, including reputation risk that may threaten the survival of an enterprise. Air pollution assurance. All types of sustainability and ESG information is affected by the need of credibility when disclosed to stakeholders. তাহলে যতগুলো sustainability তত ধরনের। সেগুলা ক্রেডিবিলিটির দ্বারা এফেক্টেড হয় when disclosed to stakeholder। যখন স্টেকহোল্ডারদের কাছে সেটা ডিসক্লোজ করা হয় তখন সেটা ক্রেডিবিলিটি দ্বারা এফেক্টেড হয়। ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা, মানে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বিশ্বাসযোগ্য যে তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরা হচ্ছে সেগুলো। এরপরে ফর, কেন বা কার জন্য, ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্য, গভর্নমেন্ট ইন সাপোর্টিং compliances with laws and regulation by preparing a
preparing or attesting information relating to sustainability. Employees to provide confidence in system and establish progress against target. এখানে কার জন্য কোন ধরনের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়ে এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্পেশালিস্টের জন্য কেন, ইনক্লুডিং মার্কেট অ্যানালাইসিস, ক্রেডিট রেটিং এজেন্সিস বা এরা কাদের মধ্যে, স্পেশালিস্টদের মধ্যে কারা পড়ছে, বিজনেস পার্টনার তাদের মধ্যে কি পড়তেছে প্রভাব, টু স্ট্রেন দ্য সাপ্লাই চেইন, কমিউনিটিজ এর মধ্যে কি করতেছে, টু এস্টাবলিশ ক্রেডিবিলিটি উইথ নেইবারহুড অ্যান্ড লোকাল অর্গানাইজেশন। এবার আসেন গভর্নেন্স। গভর্নেন্স কাকে বলে? গভর্নেন্স মানে হচ্ছে যেটার মাধ্যমে কোন দাদা, একটা একটা প্রতিষ্ঠানের question নীতি ছিল। নির্ধারিত হয়। বলেন। দাদা এইটুক যদি একটু শর্টে যদি একটু বোঝায় যদি দিতেন অ্যাসুরেন্সটা। জি দাদা, আমিও বুঝিনি। অ্যাসুরেন্স মানে কি আগে এটা বলেন। কোন একটা বিষয়ের উপর আশ্বস্ত করা। হ্যাঁ, একটা বিষয়ের উপর আশ্বস্ত মানে করা কোন বা একটা, একটা হ্যাঁ, বা থার্ড পার্টি দিয়ে কোনো একটা বিষয়ে চেক করা। ঠিক করা Kind of না, audit. মানে কোন একজনের মাধ্যমে, মানে অন্য কোন ব্যক্তির দ্বারা সে যদি আপনাকে বলে এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটাকে আপনি অ্যাসুরেন্স বলবেন। ঠিক না হলে ঠিক নাই, তাই তো? না, তাই তো? অডিট সম্পন্ন করা আর কি না, শুধু অডিট বলবেন না, অডিট তো অ্যাসুরেন্সের মধ্যে একটা জিনিস। অ্যাসুরেন্স তো অনেক বড়। অ্যাসুরেন্স মানে হচ্ছে, আমি কি অডিট হচ্ছে শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হলে এটার অডিট বল। আর অ্যাসুরেন্স মানে কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যতীত যদি কোনো কিছু হয় সেটাও অ্যাসুরেন্স। যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের খণ্ডাংশ হয় সেটাও অ্যাসুরেন্স। যদি একটা মানুষ সম্পর্কে জানতে চাওয়া হয় সেটাও অ্যাসুরেন্স। যদি একটা সিস্টেম সম্পর্কে জানতে চাওয়া হয় সেটাও অ্যাসুরেন্স। যদি কোনো বিহেভিয়ার সম্পর্কে জানতে চাওয়া হয় সেটার উপর ভিত্তি করে একজনের ওপিনিয়ন নেওয়া সেটাও অ্যাসুরেন্স। তার মানে কোনো একটা কিছুর উপরে অন্য কারো ওপিনিয়ন নেওয়াটাই হচ্ছে অ্যাসুরেন্স। এখন কিছু বলছেন? না, বললাম থার্ড পার্টির ওপিনিয়ন না কোনো একটা কিছু। নেওয়াটাই না, ওপিনিয়ন, কোনো কিছুর উপরে কোনো একজনের ওপিনিয়ন নেওয়াটাই অ্যাসুরেন্স। ঠিক আছে? এবার তাহলে এখানে কি বলছে অল টাইপ অফ সাস্টেনেবিলিটি এবং ইএসজি ইনফরমেশন। আমরা যে একটা প্রতিষ্ঠান অনেক দিন যাবত টিকবো নাকি টিকবো না, এবং সেটার এনভায়রনমেন্ট, সোশ্যাল, গভর্নেন্স রিলেটেড ইনফরমেশন, এই সবগুলা এফেক্ট ফেলে ক্রেডিবিলিটিতে, যেটা কিনা স্টেক হোল্ডারদের অ্যাসুরেন্সের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। মানে আমার যদি এই এই তিন ধরনের, মানে এনভায়রনমেন্টাল, সোশ্যাল, গভর্নেন্স, এই রিলেটেড ইনফরমেশন গুলো যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা এজ এ স্টেক হোল্ডার, ধরেন আমরাই স্টেক হোল্ডার, আমরা এইগুলা তথ্য দিয়ে কাজ করব, তাহলে আমাদের এই তথ্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে। অর্থাৎ তখন আমরা বলবো যে ইনফরমেশনের ক্রেডিবিলিটি আছে, মানে ইনফরমেশনের বিশ্বাসযোগ্যতা আছে। আর যদি ওই ধরনের তথ্য আমাদের কাছে না থাকে তাহলে আমরা বলবো যে ওই ইনফরমেশনের ক্রেডিবিলিটি নাই। ইনফরমেশন ক্রেডিবল হলেই আমরা তখন ওইটার অনুসারে একটা সিদ্ধান্ত নিতে পারবো, এবং তখন অ্যাসুরেন্সটা কাজে দিবে। আপনি যে তথ্য আছে, এই তথ্য দিয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন তাহলে এই তথ্যের কোনো লাভ আছে? বা আপনারে কোনো একটা তথ্য দেওয়া হয়েছে, আপনি সেটাকে বিশ্বাস করেন না, তা আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি এই তথ্য দিয়ে কি করবেন? এই তথ্য দিয়ে আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন? না। করবেন না। সো এখানে এটাই বোঝানো হয়েছে যে অ্যাডেড ক্রেডিবিলিটি ইউজ করে যদি ইএসজি রিলেটেড ইনফরমেশন ওই তথ্যের মধ্যে থাকে। তো এখানে এরপরে বলা হয়েছে যে নিচে কিছু ব্যক্তিবর্গের কথা বলা হয়েছে, বা ইনস্টিটিউশন, ব্যক্তিবর্গ, কাদের কিভাবে ওই অ্যাসুরেন্সের তথ্যটা হেল্পফুল হয়। তো ফাইন্যান্সিয়াল মার্কেটের ক্ষেত্রে হেল্পফুল হয় ডেপ্ট এবং ইকুইটি সংক্রান্ত বিষয়ের জন্য। গভর্নমেন্টের ক্ষেত্রে হেল্পফুল হয় যে কমপ্লায়েন্স উইথ লজ অ্যান্ড রেগুলেশন আছে কিনা সেটা যাচাই করার জন্য। এমপ্লয়ীদের ক্ষেত্রে হেল্পফুল হয়, সেটার মাধ্যমে তারা কনফিডেন্স পায় যে তারা কি আসলে এই প্রতিষ্ঠানে থাকবে কি থাকবে না, এবং তারা যেটার জন্য এই প্রতিষ্ঠানটা এস্টাবলিশ হয়েছে সেটা অ্যাকচুয়ালি করতে পারতেছে কিনা। স্পেশালিস্টরা এই তথ্য থেকে মানে আগ্রহী হয় এই কারণে, কারণ তারা এটার জন্য মার্কেট অ্যানালাইসিস করতে পারে। তারপরে ক্রেডিট রেটিং এজেন্সিরা বিভিন্ন কারণে একটা প্রতিষ্ঠান, আচ্ছা ক্রেডিট রেটিং কাকে বলে? ধরেন একটা প্রতিষ্ঠান দায় পরিশোধের সক্ষমতা আছে নাকি নাই, হ্যাঁ, ওইটা দেখা ক্রেডিট রেটিং এজেন্সির মানে কাজ থাকে। মানে তারা এটাকে রেটিং দেয় যে এই প্রতিষ্ঠান কি সামনে থাকবো নাকি মরে যাবো। আচ্ছা বলেন তো, আপনাদের পরিচিত কেউ জানেন যে ক্রেডিট ট্রেডিং এজেন্সি কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চালাইছে? জানেন?
জি, ক্রেডিট রেটিং কে বলেন তো? যেটা দেখে বলি একটু, ফোন লিস্ট থেকে। হ্যাঁ, ফোন লিস্ট থেকে দেখে বলি। ফোন লিস্ট থেকে দেখে বলতে হবে? জি, যোগাযোগ তো কম আরে করি, বছরে একবার ক্রেডিট যোগাযোগ করা লাগে। ক্রেডিট রেটিং এজেন্সি চালাইছে এমন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নাম আমি বলিতেছি, হ্যাঁ। জি, বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছে না, উনিও ক্রেডিট রেটিং এজেন্সি আছে ওনার। তো আর আচ্ছা, বুঝছেন? ঠিক আছে, জি, যিনি বর্তমানে প্রেসিডেন্ট যিনি, ওনারও ক্রেডিট রেটিং এজেন্সিতেই ছিল। তো এখনো মনে হয়, মানে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এখনকারটা, বাট এটা আপনি দেখলে পাবেন আর কি। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে একজন ক্রেডিট আছে রেটিং মনে হয়। এজেন্সি এটা মূলত কিভাবে কাজ করে, কেমনে কি করে, এটা নিয়ে আমরা পেইড ক্লাসে বলবো, কেমন, যদি কখনো জানার ইচ্ছা থাকে। বাট এটা যেহেতু ওপেন ক্লাস, বাইরে কিছু বলতেছি না, ঠিক আছে। আর এটা যেহেতু বিভিন্ন জায়গায় লাইভ হচ্ছে আর কি। জি, না আমার তো এমনি তো বছরে একবার ক্রেডিট রেটিং করানো লাগে আমার। আচ্ছা, এরপরে কি বিজনেস পার্টনাররা, এরপরে কমিউনিটিজরা। তাহলে আমি কি যাব নেক্সট টপিকে? জি, সবাই কি বলে, যাব? জান দাদা জান। জি দাদা জান দাদা। আচ্ছা, এরপর হচ্ছে গভর্নেন্স। গভর্নেন্সের মধ্যে কি বলছে? একটা প্রতিষ্ঠান নীতি নির্ধারক যারা ভূমিকা পালন করে তাদেরকে গভর্নেন্স বলে, বা দোজ চার্জ উইথ গভর্নেন্স বলে। তাহলে গভর্নেন্স মানে হচ্ছে ওইটা যেটার মাধ্যমে একটা প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে সেটা ডিসাইড করা হয়। তো ইফেক্টিভ স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট ইজ ডিপেন্ডেন্ট অন রিলায়েবল ইনফরমেশন. These are likely to be a matter of increasing concern with the demand of transparency of information to support the process of feedback with stakeholder. দাগানোর দরকার নেই। সাস্টেনেবিলিটি, আচ্ছা, এমনি গভর্নেন্স মানে তো আমরা বুঝছি না। গভর্নেন্স মানে হচ্ছে সেই সিস্টেম বা পদ্ধতি বা নীতি নির্ধারণ গুলা যেগুলোর মাধ্যমে একটা প্রতিষ্ঠান পরিচালিত, নিয়ন্ত্রিত হয়, সেটাই হচ্ছে গভর্নেন্স। শেষ। এবার হচ্ছে সাস্টেনেবিলিটি ম্যাট্রিক্স এন্ড টার্গেটস, ইফেক্টিভ মেজারিং অফ ESG performance data and benchmarking requires তাহলে the গভর্নেন্সে timely. দাগাবো না? হ্যাঁ, দাগাবো না? না, দরকার নেই, দরকার নেই। এরপর হচ্ছে ইফেক্টিভ মেজারিং অফ ESG পারফরমেন্স ডাটা এন্ড বেঞ্চমার্কিং রিকোয়ার্স দ্য টাইমলি পাবলিকেশন অফ ইনফরমেশন। অর্থাৎ আপনার যদি মানে ESG সঠিক পারফরমেন্স বুঝতে চান এবং বেঞ্চমার্কিং বুঝতে চান, তাহলে এটার জন্য দরকার হচ্ছে টাইমলি পাবলিকেশন অফ ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন সঠিক সময়ে পাবলিশ করে ফেলা। ইনফরমেশন সঠিক সময় পাবলিশ করলেই ওই মানে প্রতিষ্ঠানের ESG আছে নাকি নাই এগুলো বোঝা যাবে, আদারওয়াইজ যাবে না। এরপর হচ্ছে ক্লাইমেট রিলেটেড রিস্ক ইন অ্যান অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো কোনো একটা কারণে আপনার যদি ক্লাইমেট রিলেটেড রিস্ক থেকে থাকে, সেটা অফকোর্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে উল্লেখ করতে হবে। 1.2.1 সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। তো এখানে বলছে এখন আপাতত এটা নাই, কিন্তু আগামীতে থাকবে IFRS, যেটা আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বলছিলাম, তাই না? কি বলছিলাম? সাস্টেনেবিলিটি রিলেটেড ফাইন্যান্সিয়াল অর নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন শুড বি ডিসক্লোজড ইন ফিউচার। ঠিক আছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত চালু হয় নাই, যেটা নিয়ে IFRS এখনো আপকামিং, কিন্তু এখনো আসে নাই, আসবে। তো 2027 কারেন্টলি, থেকে মনে হয় কার্যকর। হ্যাঁ, 2027 থেকে মনে হয় ওটা না কার্যকর। না, এখনো তো আসেই না। আপনি কিভাবে বলতে পারেন 2027 থেকে না না কার্যকর হবে? না না দাদা, এটা 27 থেকে। আইএফআরএস 18 আর 19 হচ্ছে 27-এর 1 জানুয়ারি থেকে কার্যকর। 19 হচ্ছে এটার উপর, সাস্টেনেবিলিটির উপর। আইএফআরএস 19 এটা আচ্ছা আচ্ছা, ডেভেলপ হয়ে তাহলে গেছে। আরো দুইটাও আসবে, আরো দুইটাও আসবে। এখানে আছে একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2, বুঝছেন? এই দুইটাও আসবে। কোন দুইটা আসবে? S1 S2, এগুলা কি এখনো আসছে? এই ব্যাপারে জানি না, 18-19 এই সম্বন্ধে জানি, দুইটা একটা এগুলো সেমিনারে এখনো আসে জানছিলাম নাই। এটা হ্যাঁ, ব্যাপারে। আপনি যে দুইটা বলছেন এগুলো আসবে, আসবে। কত, 27 থেকে কার্যকরী হবে। কিন্তু আরো দুইটা IFRS আছে, এগুলো হচ্ছে S1 আর S2, এগুলো পুরোপুরি সাস্টেনেবিলিটির উপরে, পুরোপুরি সাস্টেনেবিলিটির উপরে। এগুলো এখনো প্রসপেক্টিভ আছে, কেমন? এগুলো এখনো মানে কনফার্ম করা হয় নাই যে এটা এটাই হবে, বুঝছেন? তো কারেন্টলি দেয়ার ইজ এ এগুলো একটু পরে আমরা পাবো। দেখেন, কারেন্টলি দেয়ার ইজ নো ম্যান্ডেটরি ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর রিপোর্টিং ক্লাইমেট রিলেটেড রিস্ক। এখনো পর্যন্ত কোনো ম্যান্ডেটরি ফ্রেমওয়ার্ক নাই। এরপর কি বলছে? although
for future development in sustainability reporting from the International Sustainability Standard Board. যদিও এটা ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড বোর্ড কর্তৃক আইএফআরএস আসতেছে, যেটা আমরা একটু পরে নিচে দেখবো। ওই যে লেখা আছে যে সি বিলো মানে এই যে নিচে পাবো, এটা দেখবেন। আচ্ছা এরপরে বলছে যে এন্টিটিস, ভাইয়া কিছু বলছেন তারিকুল ইসলাম ভাই? না না, ওই যে নিচে আছে আইএফআরএস আইএফআরএস S2। হ্যাঁ, এরপর হচ্ছে যে এন্টিটিস মে নিড টু কনসিডার সাচ রিস্ক। এন্টিটিকে অবশ্যই সেই রিস্ককে বিবেচনা করতে হবে ইন দ্য কনটেক্সট অফ দেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট rather than solely as a matter of corporate social responsibility reporting or sustainability reporting. এরপরে বলছে the International Auditing and Assurance Standard Board publishes a practice alert সেটা কি? the consideration of climate related risk in an audit of financial statement. এবার আসেন এখানে 5.2.2 in 2020 মানে in 2020 the International Financial Reporting Standard Board established the ISSB to sit alongside the International Accounting Standard Board. At present, there are 2 exposure drafts that have been issued by ISSB. কি কি সেটা? একটা হচ্ছে IFRS S1, একটা হচ্ছে S2। S1 হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্ট ফর ডিসক্লোজার অফ সাস্টেনেবিলিটি রিলেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, আর একটা হচ্ছে ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার। হ্যাঁ বলেন। একটু আগের পয়েন্টে যাবেন, আগের পেজে। আচ্ছা না না, নিচে নিচে লাস্ট পোরশনে। হ্যাঁ আচ্ছা, এখানে যে ব্র্যাকেটে যে আইএফআরএস আর আইএসবি লেখছে, এটা ভুল লেখছে না নাকি? না কেন? না, এখানে হচ্ছে যখন ইন 2020 এটা ঠিক আছে, দা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ব্র্যাকেটে আইএফআরএস লেখছে, এস্টাবলিশড হচ্ছে আইএসবি। সো এখানে আইএফআরএস কে ব্র্যাকেটে লেখা আইএসবি এস্টাবলিশ করছে, এটা তো বোর্ড এস্টাবলিশ করছে। সো এখানে টেকনিক্যালি ব্র্যাকেটে যেটা আছে শর্ট ফর্মটা, এটা ভুল আছে না, দুইটা ভিতরে মিসম্যাচ হয়ে গেছে না? আবার নিচে আবার হচ্ছে যে তারা আইএফআরএসটা তৈরি করতেছে, যেটাকে আইএসবি লেখা হয়েছে নাকি? ঠিক আছে, এই জিনিসটা এখানে কনফিউশন বলছে লাগতেছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এস্টাবলিশড আইএসএসবি। তার মানে এই বোর্ডটা হচ্ছে আইএসএসবি কে এস্টাবলিশ করছে টু সিট অ্যালংসাইড দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, মানে এটার সাথে থাকার জন্য। অর্থাৎ আচ্ছা, আপনি কি বলতেছেন এখানে আইএফআরএস তো এর পিছনে একটা বি ছিল? আচ্ছা, মানে এখানে এই যে শর্ট ফর্মে ভুল আছে, শর্ট ফর্মে ভুল আছে। হ্যাঁ, আমার কাছে মানে শর্ট ফর্মটা মানে মিসম্যাচ হয়ে গেছে কিনা, এটা আর কি মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, কারণ আইএফআরএস তো হচ্ছে বোর্ডের বিটা বোর্ড হচ্ছে বোর্ডের বি নাই আর আইএফএসবি কি, বোর্ড বানাইছিল। আসে নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, তাহলে ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে যে এখানে ওকে ডান, শেষ, আর কিছু লাগবে না। ওকে দেন, তো আমাদের এই নিয়ে প্রথম চ্যাপ্টারের সমাপ্ত হলো। আপনাদের যদি এই রিলেটেড আর কোনো কোয়েশ্চেন বা কুইরিজ থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 থেকে শুরু করব। আর আপনাদের যদি আমাদের সাথে জয়েন করার ইচ্ছা থাকে, উপরে অ্যাসুরেন্সের পাশে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আজকে রাতে অ্যাকাউন্টিং ক্লাস আছে, এই লিঙ্কেই হবে। রাত 9টা 5 বা 10 থেকে ক্লাস স্টার্ট হবে। ক্লাসটা দেখার জন্য অনুরোধ থাকলো। দাদা ওই যে কোশ্চেন প্র্যাকটিস করবো কোথা থেকে দাদা? আচ্ছা, কোশ্চেন প্র্যাকটিসের জন্য প্রথমত হচ্ছে অনেকে হয়তোবা আপনারা বলেন যে আইসিএডব্লিউ কোশ্চেন ব্যাংক দেখতে, তো আমি সেটাকে রেকমেন্ড করি না। কারণ হচ্ছে মানে আমাদের আইসিবিতে যে কোশ্চেন প্যাটার্নটা হয় আর আইসিডব্লিউ যে কোশ্চেন প্যাটার্ন কিছুটা আলাদা। তো কিছুটা আলাদা কেন, এটা যারা পরীক্ষা দিতে গেছে তারা ভালো বলতে পারবে যে কিছুটা আসলেই আলাদা কিনা। এখন সব জায়গায় তো এমসিকিউ মানে তো এমসিকিউই,
এমসিকিউ মানে তো এমসিকিউ, আর এমসিকিউ থাকলেই যে প্যাটার্ন একই রকম হয়ে যাবে বিষয়টা অনেকটা এমন না। কিন্তু চাইলে আপনারা ওইটাও প্র্যাকটিস করতে পারেন। আমাদের আপাতত অ্যাসুরেন্সের উপরে কোনো ধরনের বই নাই। আবার আপনারা চাইলে PR পাবলিকেশনও দেখতে পারেন, ঠিক আছে? এটা যদি আপনারা চান তাহলে দেখতে পারেন। ওদের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মেবি সেল করে, এটা হচ্ছে একটা ইবুক আর কি, ঠিক আছে? সো ওনারা ইবুক সেল করে চ্যাপ্টার ওয়াইজ, ওইখানে এটা দেখতে পারেন। আর ICW দেখতে পারেন, তবে ICW তো সবার থাকে না, মানে সব সাবজেক্টের নাই, এনাদের মোটামুটি সবকিছু আছে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? দাদা বইটা কই তো পাবো? ওইটা হচ্ছে আপনারা নেটে সার্চ করে ফেসবুকে বিআর পাবলিকেশন লিখলে চলে আসবে, বিআর ঠিক আছে? পাবলিকেশন। প্রয়োজনে কিছু স্যাম্পলও দিবে তারা। আপনি যদি বলেন যে আমি প্র্যাকটিস করবো, আমাকে এক চ্যাপ্টারের স্যাম্পল দেন, তো এক চ্যাপ্টারের স্যাম্পল দেখে যদি ভালো লাগে তাহলে করবেন, আদারওয়াইজ করবেন না, বুঝছেন? আর দাদা ওইটা কি রিপিট হয় দাদা নাকি এমনি? রিপিট হয় বলতে মানে কোশ্চেন যদি আমি প্র্যাকটিস করে যে বিগত বছরের কোশ্চেন কি পাওয়া যায়, যে আগের পরীক্ষাতে আগের না না সেশনে না না, যেগুলো এখানে তো প্রথমত হচ্ছে বিগত সেশনের কোশ্চেন তো বাইরে আসবে কিভাবে? ও, এটা তো বাইরে আসে না, একই প্রশ্ন বারবার আসে। এমন হইতে পারে আপনি বিগত সেশন আপনি যা পাইছেন, ধরেন মিস্টার এক্স যা পাইছে পাস করে নাই, আবার গেলে আবার ওইগুলাই পাইতে পারে। সো এইগুলো প্রশ্ন আসে না বাইরে। আচ্ছা, আনুমানিক কোশ্চেন দিয়ে কোশ্চেন ব্যাংক গুলো সাজানো হয় তাকে? হ্যাঁ, এগুলা মানে আনুমানিক কোশ্চেন দিয়ে কোশ্চেন ব্যাংক গুলো সাজানো হয়। আমাদের কোশ্চেন ব্যাংক তো এমনই, আমরা কি ভিতরের প্রশ্ন কিভাবে জানবো, তাই না? আচ্ছা আমাদের যে আমি সকল হচ্ছে সাবজেক্টের কোশ্চেন কোশ্চেন ব্যাংক গুলো আছে ওইগুলো এমনই। এটা হচ্ছে মূলত রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপরে, যে যত ভালো করে রিসার্চ করে বই আনছে তার বই থেকে কমন পড়ে তত বেশি, এটা হচ্ছে বিষয়, বুঝছেন? ওকে দেন তো। বলেন। আচ্ছা দাদা এটা রেকর্ডিংটা কখন দিবেন? আচ্ছা, আমি যদি এই ক্লাস রিলেটেড আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকের মতো রেকর্ডটা অফ করছি। আমার একটু একটা কোশ্চেন ছিল দাদা। জি বলেন। আপনি ওই যে শেষে যেটা পড়ালেন না IFRS S1 S2, ওখানে কি ভিতরে আর ডিটেলস পড়বো না? দরকার নেই, এখানে শুধু একটা হচ্ছে ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার, মানে আপনার পরিবেশের অবস্থান কেমন, কি আছে, কিভাবে টিকবে না টিকবে, এটা সংক্রান্ত একটা ডিসক্লোজার দিতে হবে। এটা S2 তে বলা হয়েছে। আর S1 এ বলা হয়েছে জেনারেল রিকোয়ারমেন্ট ফর ডিসক্লোজার অফ সাস্টেনেবিলিটি রিলেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মানে একটা হচ্ছে কোনো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা কিনা আমার সাস্টেনেবিলিটিতে ইম্প্যাক্ট পড়ে সেগুলা। আর দ্বিতীয়টা হচ্ছে ক্লাইমেটের কোনো অবস্থান যেটা কিনা আমার সাস্টেনেবিলিটিতে ইম্প্যাক্ট পড়ে, সেটা হচ্ছে S2 তে, ঠিক আছে? প্রথম ওয়ান ইজ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, দ্বিতীয়টা হচ্ছে ক্লাইমেট রিলেটেড ইনফরমেশন। ঠিক আছে দাদা। এই তো ওকে দেন, তাহলে সকল অনুমতি নিয়ে আমি আজকের রেকর্ডটা অফ করছি।